হ্যালো বন্ধুরা, শিশুরা তাদের ড্রয়িংয়ের মাধ্যমে তাদের ফিলিং বা ইমোশনগুলোকে এক্সপ্রেস করে থাকে, যেগুলোকে তারা ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারে না। কিন্তু কিছু সময় শিশুরা তাদের ফ্যামিলিয়ার জিনিসপত্রগুলোকেও ড্র করে থাকে। তাহলে যদি কোনো শিশু একজন অজ্ঞাত ব্যক্তির হাত ধরে দাঁড়িয়ে থাকা ড্রয়িং করে, তাহলে হয়তো বুঝতে হবে তার পিছনে আরও কিছু ঘটনা ঘটে চলেছে। আজকে আমরা শিশুদের আঁকা ডিস্টার্বিং কিছু ড্রয়িংয়ের 4 নম্বর পার্ট দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মার্টিনের দুজন ছেলে মেয়ে রয়েছে। তার বড় মেয়ের বয়স 6 বছর আর 3 বছরের তার ছেলে। মার্টিন ডিস্টার্বিং কিছু শেয়ার করেন, যেটা সে এবং তার ওয়াইফ হালেই ডিসকভার করেন। তাদের মেয়ে, যার নাম জেস, সে আঁকতে খুবই ভালোবাসে। তাই তার বাবা মা তাকে আঁকার সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম এনে দেয়। জেস খুবই শান্ত প্রকৃতির মেয়ে এবং ঘন্টার পর ঘন্টা তার আঁকাঝোঁকা নিয়েই কাটিয়ে দেয়। জেসের ঘরের চারিদিকে তার ড্রয়িংয়ে ভর্তি থাকে, এমনকি তার স্কুলের ব্যাগেও আঁকার জিনিসপত্রে ভর্তি থাকে। জেসের বেশিরভাগ ড্রয়িংই নর্মাল ও ইনোসেন্ট। যাই হোক, একদিন মার্টিন জেসের ঘরে একটা ড্রয়িং খুঁজে পায়, যেটা দেখে সে প্রথম দিকে কনফিউজ হয়ে পড়ে। ছবিটিতে একটা র্যান্ডম দেখতে মেয়ে জেসের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটা জেসের মা নয়। মার্টিন জেসকে এই মহিলাটিকে সেই বিষয়ে জিজ্ঞাসা করে। জেস বলে এই মহিলাটি মাঝে মধ্যে তাকে ভিজিট করতে আসে। মার্টিন ভাবে এটা হয়তো 6 বছরের মেয়ের কোনো কাল্পনিক বন্ধু। যখন মার্টিন জেসকে মহিলাটির নাম জিজ্ঞেস করে, তখন সে বলে তার নাম লুসিয়া। এটা শুনে মার্টিন চমকে ওঠে। সে ছুটে গিয়ে তার ওয়াইফকে ড্রয়িংটি দেখায় এবং তার ওয়াইফকে বলে যে এটা তার বোনের মতো দেখতে লাগছে কিনা। প্রথম দিকে তার ওয়াইফ বলে যে এটা যে কেউ হতে পারে, কিন্তু মার্টিন যখন বলে তাদের মেয়ে এই মহিলাটির নাম লুসিয়া বলেছে, তখন তার ওয়াইফও খুবই অবাক হয়ে যায়। লুসিয়া হলো মার্টিনের ওয়াইফের মৃত বোন, যে জেসের জন্ম নেওয়ার আগেই মারা গিয়েছে। মার্টিন ও তার স্ত্রী জেসের ঘরে গিয়ে জেসকে লুসিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে যে কে এই লুসিয়া। জেস পুনরায় বলে যে সে কখনো কখনো আমাকে ভিজিট করে থাকে। তারা জেসকে বলে যে কখন লুসিয়া তোমাকে ভিজিট করে থাকে। তখন সে বলে যে বেশিরভাগ রাতের সময় যখন জেস তার ড্রয়িং করে। মার্টিনের ওয়াইফ তাকে বলে যে যখন তুমি আবার লুসিয়ার সাথে দেখা করবে, তখন তার পুনরায় একটা আরো ডিটেল ছবি ড্র করবে। জেস রাজি হয়ে যায়। তারপর থেকে মার্টিন এবং তার ওয়াইফ জেসের উপর নজর রাখতে শুরু করে। এখন থেকে জেসের ঘরের দরজা আধখোলা অবস্থায় রাখা হয়, যাতে তারা জেসকে কারোর সাথে কথা বলার শব্দ শুনতে পায়। কিছু রাত পরে মার্টিন ও তার স্ত্রী রান্নাঘরে থাকার সময় জেসকে কারোর সাথে কথা বলতে শুনতে পায়। তারা দুজনে চুপচাপ রুমের পাশে দাঁড়িয়ে তার মেয়ের কথা শুনতে থাকে। একটা দীর্ঘ নিস্তব্ধতা, তারপর হঠাৎ করে ফিসফিস করার শব্দ, যা শুনে বোঝা যায় যে জেস কারোর সাথে বকবক করে চলেছে। একটা সময় পরে জেস বলে ওঠে তারা তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল যখন তারা তোমার ছবি দেখে। তারা চাই পুনরায় আমি তোমার ছবি আঁকি। তারপর জেস চুপ হয়ে যায় আর মার্টিন এবং তার ওয়াইফ রুমের ভেতর প্রবেশ করে। তারা জিজ্ঞেস করে তুমি কি লুসিয়ার সাথে কথা বলছো? জেস মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর জেসকে জিজ্ঞেস করে লুসিয়া এখন কোথায় আছে। জেস ঘুরে রুমের একটা নির্দিষ্ট কর্নারের দিকে তাকায় এবং বলে সে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। মার্টিন এবং তার ওয়াইফ রুমের কর্নারের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তারা দুজনেই ঘরের ভেতরে একটা আনইজি ফিল করতে শুরু করে। তারা এক্সট্রিমলি আনকমফোর্টেবল হয়ে পড়ে। মার্টিনের স্ত্রী জেসকে শান্তভাবে লুসিয়ার একটা ছবি আঁকতে বলে, যে সে কেমন দেখতে, এবং সেই ছবিটিকে ডিটেলভাবে আঁকতে বলে। জেস ঠিক আছে বলে আঁকতে শুরু করে দেয়। মার্টিন ও তার ওয়াইফ জেসকে আঁকতে দেখে ঘর থেকে চুপচাপ বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে জেস তার মা বাবাকে ডাকে। সে তার আঁকা ছবিটিকে দেখায়। ছবিটি তার মা বাবার ভয়কে আরো নিশ্চিত করে তোলে। এই হলো সেই ছবি। এই ছবিটিতে লুসিয়ার ভালো মতো ডিটেলিং করা ছিল, এমনকি লুসিয়ার ঠোঁটের কাছে একটা তিলও ছবিতে আঁকা ছিল, এবং লুসিয়ার পোশাকটাও সাদা ছিল। লুসিয়াকে সাদা পোশাকেই কবর দেওয়া হয়েছিল। মার্টিনের ওয়াইফ তার বোনের সেইভাবে ক্লোজ ছিল না, আর শুধুমাত্র ফিউনারেল অ্যাটেন্ড করার সময়ই সে সেখানে গিয়েছিল। এমনকি জেস তার মৃত মাসির সম্পর্কেও জানত না। মার্টিন ও তার ওয়াইফ জেসকে বলে যে সে যেন আর লুসিয়ার সাথে কথা না বলে, যদিও লুসিয়া হরিবল কিছুই করেনি। কিন্তু এই কাপলটি তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত থাকায় তারা এই সিদ্ধান্ত নেয়।
তারা একজন প্রিস্টকে বাড়িতে ডাকে এবং বাড়িটিকে শুদ্ধিকরণের প্রক্রিয়া করায়। মার্টিনের মতে এরপর থেকে তারা এইরকম আর কোনো কিছুই এক্সপিরিয়েন্স করেনি। ব্র্যাড এবং জিনের মেয়ে মলি। মলি যখন 5 বছরের ছিল তখন এই ঘটনাটা ঘটে। তার বাবার মতে মলি খুবই শান্ত ও ভালো মেয়ে, যেটা এই ঘটনাটাকে আরো ক্রিপি করে তোলে। মলির মা বাবার রুম মলির রুমের ঠিক পাশেই। এক রাতে মলি ছুটে তার মা বাবার ঘরে চলে আসে আর বলে যে তার ক্লজেটে কোনো কিছু রয়েছে। তার বাবা তার সাথে তার রুমে যায় এবং তাকে ক্লজেট চেক করে দেখায় যে সেখানে কেউই নেই। পরের রাতে আবার সে তার মা বাবার ঘরে আসে আর বলে তার ক্লজেটের ভেতরে একটা মনস্টার রয়েছে। এইবার ব্র্যাড আর জিন মলিকে নিজেদের কাছে নিয়ে ঘুমোয়। পরের দিন মলি যে মনস্টারটি দেখেছিল সেটাকে সে ড্র করে এবং তার মা বাবাকে দেখায়। ব্র্যাড এটি দেখা মাত্রই একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে এটিকে গুরুত্ব দেয় না এবং মেয়ের কাল্পনিক স্টাফ বলে মনে করে। কিন্তু পরের রাতে ব্র্যাড এবং জিন মলির কান্নার ও চিৎকারের আওয়াজে উঠে পড়ে। তারা ছুটে মলির রুমে প্রবেশ করে। তারা দেখে মলির পিঠ দিয়ে রক্ত পড়ছে। দেখে মনে হয় কেউ আঁচড় কেটে দিয়েছে। মলি বলে যে এটা ওই শয়তানের কাজ। ব্র্যাড পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে যে অন্য কেউ এই কাজ করেছে কিনা, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। তারা ভাবে যে মলি হয়তো কোনোভাবে নিজেই নিজেকে আহত করেছে, তাই তারা কিছু না বলে মলির ঘরটিকে চেঞ্জ করে দেয় আর ঘরের থেকে ক্লজেট সহ অন্যান্য আসবাবপত্র সরিয়ে দেয়। এরপরও মলি ভয় পেয়ে বেশ কিছু সময় তার মা বাবার ঘরে আসে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি সেই মনস্টার যে তাকে ভয় দেখাচ্ছিল, তার উত্তরে মলি বলে না, সে আতঙ্কিত। কিন্তু সেই রাতের পর থেকে মলি কোনোদিনও মনস্টারের এই কাহিনীটিকে পরিবর্তন করেনি। একদা একবার একটি ছোট পরিবার একটি রেন্টেড ফ্ল্যাটে বসবাস করত। পরিবারে একজন বাবা, একজন মা ও তাদের 8 বছরের একটি ছেলে ছিল, যার নাম ছিল জন। ছেলেটির বাবা তাদের ড্রিম হাউস বানানোর জন্য খুবই পরিশ্রম করত, যার জন্য তারা সবাই কিছু কিছু করে টাকা সেভ করত। একদিন ছোট জন একটি ছবি ড্র করে যেখানে সেও তার মা বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যখন ছবিটিকে ভালো করে তারা দেখে তখন দেখা যায় জনের বাবা ছবিটিতে বেঁকে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় কেউ যেন তার বাবাকে টানছে। যখন তারা এই বিষয়ে জনকে জিজ্ঞেস করে যে কেন সে তার বাবাকে এইভাবে এঁকেছে, তখন জন যেটা বলে সেটা শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। জন বলে যতক্ষণ তাদের বাবার স্বপ্নের বাড়িটা পূর্ণ হবে ততক্ষণে তার বাবা তাদের সাথে আর থাকবে না, তিনি মারা যাবেন। কিন্তু তার আত্মা সর্বদাই জন ও তার মায়ের সাথে থাকবে। জনের বাবা মা এটা শুনে অবাক হয়ে যায় এবং এটা স্রেফ জনের একটা কাল্পনিক গল্প বলে তারা এটিকে মনে করেন। তবুও জনের মায়ের কথাতে জনের বাবা একজন প্রিস্টকে বাড়িতে ডাকেন এবং শুদ্ধিকরণ করেন। তাছাড়া তাদের বাড়ি বানানোর আইডিয়াও কিছু সময়ের জন্য হোল্ড করে রাখেন এবং কন্টিনিউ রেন্ট করা ফ্ল্যাটে থাকতে শুরু করেন। সময় পেরোতে থাকে কিন্তু কিছুই তেমন ঘটে না। হঠাৎই 5 বছর পর একটা টেরিবল জিনিস ঘটে। জনের বাবার অ্যাক্সিডেন্ট হয় আর ঘটনাস্থলেই তিনি মারা যান। এই মর্মান্তিক ঘটনার 1 বছর কেটে যাওয়ার পর মা ও ছেলে ঠিক করে তারা একটি বাড়ি কিনবে, যেটা জনের বাবার স্বপ্ন ছিল। তারা বাড়ি কিনে ফেলে এবং ঠিক করে তারা দুজন বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলবে। তারা মোবাইলে টাইমার লাগিয়ে দেয়। একটা সময় পরে ফটো তোলার আওয়াজ হয়। তারা দুজনে যখন ফটোটাকে দেখে তখন জনের মায়ের হঠাৎ করে জনের আঁকা ওই ছবিটার কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যে ওই ড্রয়িংয়েও তাদের সাথে জনের বাবা ছিল না, বরং তার স্পিরিট সেখানে ছিল। জনের মা কেঁদে ফেলে আর ভাবে হয়তো এই ছবিতেও জনের বাবা তাদের আশেপাশে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।